পারচেস করতে পারেনি। সেজন্য আমি সবসময় সব জায়গায় বলছি, শেখ হাসিনা আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমান মারা গেছেন, এবং জিয়াউর রহমান মারা যাওয়ার পরের দিনই কিন্তু ওই শেখ হাসিনা এবং ওনার নাম কি এরা দুইজন কিন্তু আখাড়া সীমান্ত দিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছিল এবং সেখানে ধরা পড়লেন। তাহলে কেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল? দ্বিতীয় জিনিস, সবচেয়ে পৃথিবীতে ভারী জিনিস হচ্ছে সন্তানের লাশ পিতার ঘাড়ে। সেই সন্তানের লাশও কিন্তু বহন করছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়াকে কিন্তু বিএনপিরও ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। সো আপনি এখন যদি দেখেন যে জিয়া পরিবারকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায়, তাহলে আমি একটু আগে বললাম যে সত্য আর এবারে নির্বাচনটা হচ্ছে সত্য আর মিথ্যার। কেন সত্য মিথ্যার বলতেছি? যে মিথ্যা যে আমরা প্রকৃত স্বাধীনতা 36শে জুলাই পেয়েছি, এই স্বাধীনতা যে ইন্ডিয়ার ড্রাফটেড স্বাধীনতা, এই সংবিধান ইন্ডিয়ার ড্রাফটেড, এই আমাদের কি ডিক্লারেশন। আপনি একটা কথা কেন বলছেন না? ব্যারিস্টার আমিরুল ইসলাম জানাতে মিথ্যা কথা বললো, তাহলে জ্যাকব সাহেবের এই বই আওয়ামী লীগ অন করলো, শেখ হাসিনা অন করলো, আজ পর্যন্ত কোনদিন এই বইকে কেউ লেখলো না, আপনিও লেখেননি, কেউই লেখেনি যে এই কথাগুলো মিথ্যা, এবং কেউ বললো না। আমরা সবসময় বলতেছি কেন এবারে নির্বাচন আলাদা, সত্যর মিথ্যা কেন? গত 53 বছর যে মিথ্যা গিলানো হলো, মুক্তিযুদ্ধের নামে যে প্রতারণা করা হলো, ইন্ডিয়ার যে কলোনি করার চেষ্টা করা হলো, আমাদের দেশকে একটা করদ্রাষ্ট্র করা হলো, সেই বিষয়ে হচ্ছে আমাদের কথা। এবারের ইলেকশন সে করদ্রাষ্ট্র থেকে মুক্তির ইলেকশন। এবারের ইলেকশন সত্য ও মিথ্যা, মুক্তিযুদ্ধ নিয়ে যে অসম্মান করা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে ইন্ডিয়া যে প্রতারণা করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ শেখ সাহেব হাসিনা যে প্রতারণা করছে, সেটা এটা। ওখানে সত্য বলার তো সুযোগ পাইনি, এখন সত্য পাচ্ছি। এবং আরেকটা জিনিস, উকিল সাহেবের কথা বললেন না, অনেক আমাকে বলে আপনি বই নিয়ে আসছেন, এটাই শেষ করে আপনি তুষারের আলোচনার প্রেক্ষাপটে আপনার মতামত এইটা খালি বলে দিই। আপনি যে প্রসঙ্গগুলো উল্লেখ করলেন তার প্রেক্ষাপটে তুষার না, একটা বই খালি এই এক সেকেন্ডে বলে দিই যে কেন আমরা বই নিয়ে আসি। তুষার ভাইকে যে আমরা তো অবশ্যই এভিডেন্স ছাড়া তো আমি কথা বলতে পারবো না। অবশ্যই রেফারেন্স হিসেবে আপনি তো উল্লেখ করলেন, আপনার আলোচনার প্রেক্ষাপটে তুষার ভাইয়ের বক্তব্য আছে। আমাকে কিছু বলেন না, সারাদিন ভারতের লেখা বইপত্র পড়েন, তাজউদ্দিনের বই পড়েন না, আমিরুল ইসলামের লেখা বই পড়েন না, স্বাধীনতা যুদ্ধের যে দলিল আছে সেই দলিলগুলি পড়েন না, বাংলাদেশ থেকে যে প্রকাশিত শত শত গ্রন্থ আছে সেগুলা পড়েন না। ওনার ভারতের বই ভালো লাগে, আচ্ছা পড়তে থাকুক, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের বইও পড়ি, এবং সেটা আওয়ামী লীগ যে মিথ্যাচার করছে, আমি সেদিন আমি এমআর আখতার মুকুলের বইয়ের চরমপত্রের উদাহরণ দিয়ে দেখালাম যে এই যে 71 সালে যে সরকার ব্যবস্থা হয়েছে, সেই সরকার আওয়ামী লীগের। তারেক জিয়া ফিরবেন কি ফিরবেন না, এটা একান্তই বিএনপির বিষয়। এটা নিয়ে আমাদের কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। এতে যদি বিএনপি ক্ষতিগ্রস্ত হয় সেটাও বিএনপির বিষয়, তাই নিয়ে জামাত ইসলাম বা অন্য দলের এটা নিয়ে চিন্তা হওয়ার কারণ নাই। কিন্তু চিন্তা অন্য জায়গায়, চিন্তাটা অন্য জায়গায়, এবং এটা একদম সম্মান রেখে বলতেছি। মানে মনে করে যে ইন্ডিয়া খালি লিখতে জানে, আমি ঠিক জানি না, কিন্তু এটা যদি ইন্ডিয়া লিখে দিয়ে থাকে তাহলে তো এটা প্রমাণ সাপেক্ষে বলতে হবে। জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় না। যে সময়টা লেখা হয়েছে সেই সময় জ্যাকব সাহেবরা এই যুদ্ধের সাথে এবং এই রাজনীতির সাথে যুক্তই ছিল না। এই ইন্ডিয়ান আর্মি এটার সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে, এটার সঙ্গে মূলত রাজনৈতিক পক্ষরা যুক্ত ছিল। ফলে জ্যাকব সাহেব যদি এটা বলে থাকেন, উনি শোনা কথা বলছেন, উনি এটা দেখে বলছেন না, উনি কাউকে লিখতে দেখে নাই। সাধারণত উকিলরা যেটা করে, প্রত্যক্ষদর্শীর সাক্ষীকে সবচেয়ে বড় করে গ্রহণ করে। আর হচ্ছে এখানে 2 জন উকিল আছেন, আরো আছে কিনা জানি না। তো সাধারণত প্রত্যক্ষদর্শী হলে সেই সাক্ষী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে। আর শোনা কথা, মানে অমুকের কাছ থেকে শুনে আমি সাক্ষী দিতেছি, সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল সাক্ষী। জ্যাকব সাহেব এটা শুনে লিখেছেন, এটা উনি দেখে লেখেন নাই। এই কথা ঠিক না ভাই, এই ছবি বলতেছে আপনি এই যে কথাগুলো, এটা মিসলিডিং। জ্যাকব সাহেব বলেছে, অন্য কোন দল বলেছে, এনসিপি গিয়েছে, এখন নির্বাচন তফসিল পরে ঘোষণা করতে হবে। তফসিল পরে ঘোষণা মানেই নির্বাচন পিছিয়ে যাবে। তফসিল ঘোষণার পরে তো মিনিমাম 60 ডেজ টাইম লাগবে। না, তারা বলছে যে তফসিলের আগে এই অসুস্থতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট আছে, অসুস্থতাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সংকটের বিষয় নাই। এটা তাদের বক্তব্য। তারা কেন বক্তব্য দিবে? আরেক দলের চেয়ারম্যান অসুস্থ, সেই দল বলতেছে না রাজনৈতিক সংকট আছে, তারা বলছে রাজনৈতিক সংকট আছে। না, আপনি অসুস্থ, আপনার পরিবার বলছে না যে আপনাকে নিয়ে রাজনৈতিক সংকট বা আপনার পরিবারের সংকট তৈরি হয়েছে। আমি দূরে 7 মাস আগে বা 8 মাস আগে আমি এলাকাতে এসেছি, আমি গিয়ে বলছি যে ভাই এলাকাতে সংকট তৈরি হয়েছে, উনি অসুস্থ। আবার এই আলোচনাটা আছে, তুষার ভাই শুনতে চাই, এনসিপি যে বক্তব্য দিয়েছে এটা কি শুধু এনসিপির বক্তব্য নাকি পিছনে আর কেউ আছে? পিছনেরটা আমি জানি না, আমি সামনে যেটা দেখতে পাই সেটা দেখতে পাই। পিছনের খবর তো আপনারা নেবেন, আপনারা সাংবাদিক। দ্বিতীয় হচ্ছে, শেরেবাংলা প্রথম মেয়র না, মেয়র হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী এরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ফলে এখন যে আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছে, কিন্তু আবার দেখবেন যে ভাসানীকে আলাদা করে রাখে।
তো যে জন্ম দিলে এই দল তাহলে তার দোষ হবে না? হবে। এই ফ্লড যুক্তিগুলো হচ্ছে খুব অসুবিধা। ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ড্রাফট করেছে জ্যাকব সাহেব, ওইখানে লিখেছে। শেরে বাংলা ভাই বলছি, শেরে বাংলা কলকাতার প্রথম মেয়র কিন্তু মনে হয়। তাই নাকি? হ্যাঁ, তাই তো আমাদের এটা তাই একটু দেখেন, কারণ আমি কলকাতা যখন গেছিলাম তখন ওখানে যে ছবি আছে সেখানে লেখা আছে প্রথম মেয়র শেরে বাংলা। চীনপন্থী, মার্কিনপন্থী, নানা ধরনের পন্থী, কিন্তু আমরা তো জনগণ কিংবা সবার আগে চাওয়া হলো বাংলাদেশপন্থী হওয়া। এই বাংলাদেশপন্থীর মানে যে প্রসঙ্গ বা সংখ্যার যে ঘাটতি, এটা পূরণ হবে ঘাটতি আছে না, যেমন ভাইয়ের কথা বল, তাজউদ্দিন সাহেবের মেয়ের লিখলো, তা আমি আমার বাবাকে সে বই কি লিখলো, শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা দেন। জাহিদ ভাই শেষ হলো। আসছি এই যে তাজউদ্দিনের নেতা পিতা বইটা আমি খুব মন দিয়ে পড়েছি। জি, আমি শারমিন যেটা লিখেছেন, আমি এটার মধ্যে অনেক কিছুই, আমি এটা আজকে ওই আলোচনার স্কোপ নাই। শেখ মুজিবুর রহমান নিজে স্বাধীনতা চেয়েছিলেন, শেষ পর্যন্ত উনি আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, এটা আমি কনভিন্সড, এটা আমি মনে করি। বাট এই স্বাধীনতা শেখ মুজিবের নামে হয়েছে, এটাও ফ্যাক্ট। ধরুন আমাদের জেনুইন ডকুমেন্ট আছে, যে কেউ মুক্তির গান সিনেমাটা দেখতে পারেন, ওটা আমাদের জেনুইন কতগুলো ফুটেজ দিয়ে বানানো হয়েছে। ওখানে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাওয়ার সময় তোমার নেতা আমার নেতা শেখ মুজিব স্লোগান দিচ্ছে, এটা কিন্তু রিয়েল ফুটেজ, এটা তো আমি ডকুমেন্ট, এটা কিন্তু কেউ শুনে লিখেছেন সেরকম না। শেখ মুজিব স্বাধীনতা চেয়েছে, আমি আসলে কনভিন্স না, অনেস্টলি বলছি, কিন্তু ওই মানুষটাকে সামনে রেখেই হয়েছে। এরপর অনেক সমস্যা করেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমার এটা আবারও বলছি, আমার ব্যক্তিগত অপিনিয়ন, কাউকে মানতে হবে না। আওয়ামী লীগ, আমরা 5 আগস্ট একটু আলোচনা একটু করি। 5 আগস্টের পর থেকে একটা কথা বলতে চাইছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বিআওয়ামীকরণ হতে হবে। মানে বাংলাদেশে আসলে একটা আওয়ামী ন্যারেটিভ এনে আমাদের সামনে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানকে প্রধান না, একমাত্র করার জন্য, ধরেন জিয়াউর রহমান বাদ দেন, ভাসানীর রোল বাদ দেন, সিরাজুল আলম খান বাদ দেন, ও আওয়ামী লীগকেও জায়গা দেয় নাই। খেয়াল করেন, এই যে যুদ্ধের সময় তাজউদ্দিনের যে রোল, এটা পুরোপুরি উনি অস্বীকার করছে। প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখেছে সরিয়ে রাখি, কিন্তু আমাদের তো একটা রিপাবলিক ডে হওয়ার কথা ছিল। এটা তো ফুয়াদ ভাই এটার কথা বলেন, এটা 10 তারিখ করবেন না শপথের 17 তারিখ করবেন, কিন্তু এটা করলে তো তাজউদ্দিনটা বড় হয়, ওটা বাতিল করা হয়েছে। সো আমি যেটা বলছি যে আমাদের এই জিনিসটাকে রেস্টোর করতে হবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন আমাদের 71 সালে আমরা মানে স্বাধীনতা অর্জন করিনি। সেটা একটু বলি, এখানে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আছে। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমান একটা ইন্টারভিউ দিয়েছেন মীর কাসেম আলীর সন্তান একটা চ্যানেলে, এটা একটা ক্লিপ এর পর ছড়িয়ে পড়লো, আমি দেখলাম, খুব ইন্টারেস্টিং। জি, ওনার বাবা সম্পর্কে বলছেন যে ওনার বাবা স্বাধীনতার বিরোধী ছিলেন, কিন্তু উনি যুদ্ধাপরাধ করেননি। ফাইন, যুদ্ধাপরাধ না করলে মানে তার এই শাস্তি হতে পারে না, কিন্তু উনি বলছেন ওনারা করেননি কারণ ওনারা আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশ যদি এভাবে স্বাধীন হয় ভারতের সাহায্যে, একটা ইন্ডিপেন্ডেন্ট মুসলিম রাষ্ট্র হিসেবে সেটি টিকে থাকতে পারবে না। কিন্তু উনি দেখেছেন বাংলাদেশ এটা পেরেছে, এটা ব্যারিস্টার আরমান বলছেন, আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে শুনলাম। তার মানে বাংলাদেশ আসলে অর্জন করেছে। হ্যাঁ, ফ্যাক্ট, আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যাই নাই, এবং শেখ হাসিনা অবশ্যই আবার বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করার চেষ্টা করেছেন। সেখান থেকে বেরিয়ে আসে আমাদের এক ধরনের দ্বিতীয় হলে এটা আসলে প্রথমের সাথে কোনোভাবে তুলনীয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ। বেশ আছে যেমন ফদ ভাই, এই যে প্রসঙ্গগুলো, সেই প্রসঙ্গগুলো নির্বাচন কেন্দ্রিক যে আলাপ আলোচনা, ঐতিহাসিক প্রসঙ্গগুলোর একটা সুরাহা, এবং যেটি বলা হচ্ছে যে আগামী নির্বাচন সত্য মিথ্যা লড়াইয়ের প্রসঙ্গ। জি, ইতিহাসে সুরাহা হয় না, আমেরিকার স্বাধীনতার 250 বছর পার হয়ে গেছে, একটা ন্যূনতম জায়গা আসতে হবে তো এই প্রসঙ্গে বলছি। হয় না, বেসিক কনসেনসাস থাকতে হবে, মানে স্ট্যাচু অফ লিবার্টি হবে না। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যেমন মানে হাওয়ার্ড জিনের কথা আনলাম তো, পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই বইটা আমেরিকার স্বাধীনতা 200 বছরের পরে লেখা হয়েছে, যেটা প্রিভিয়াস হিস্ট্রিকে মেজর জায়গা ধ্বংস করে দিয়েছে। ডাক্তার জাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যেমন ফদ ভাই, সামনে নির্বাচন সত্য মিথ্যা লড়াই। সামনে নির্বাচনটা আসলে একটা ভালো নির্বাচনের লড়াই। আমরা গত 24 বছর এই রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতে পারি নাই, অথবা করতে দেওয়া হয় নাই, যেভাবে বলেন আর কি। তো গত 24 বছরে একটা ভালো নির্বাচন না করবার ফল যেটা হয়েছে, রাষ্ট্র আকারে আমার কোনো ইলেকশন মেমোরি নাই ইনস্টিটিউশন হিসেবে। কোনো ইনস্টিটিউশন বলতে পারবে না যে একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে। আমি প্রশাসনের যখন কর্মকর্তাদের সাথে কথা বলি, অনেক সময় দেখি যে ওনারা খুবই আশাবাদী যে না ভালো নির্বাচন হবে, কিন্তু আমি যখন ওদের সাথে ক্রিটিক্যালি এঙ্গেজ হই যে কিভাবে হবে, এখানে তো এই সমস্যাটা আছে, এটা আপনি কিভাবে করবেন। তো প্রশাসনিক কর্মকর্তাদের একটা টিক বক্স সেকশন আছে যে আমার এখানে একটা সমস্যা হইতে পারে, তো আমার পুলিশ আছে কিনা, আছে, কতজন আনসার দেব, তো আছে, টিক দিয়ে দিল। তো আমি ডাকলি ব্যালট বাক্স নিয়ন্ত্রণ নিতে পারবো কিনা, পারবো, কতক্ষণে শহরে আসতে পারবো, এরকম একটা টিক বক্স কনফিডেন্স দেখতে পাচ্ছি আর কি। একই অফিসারদেরকে যখন আপনি জিজ্ঞেস করছি যে আপনি আসলে কখনো নির্বাচন করেছেন কিনা, তো তখন তারা 2 রকম বিব্রতকর অবস্থায় পড়ে। একটা হচ্ছে একটা সেকশনের অফিসার আছে যারা গত 16 বছর আপনার ওএসডি ছিল, ডাম্পিং পোস্টে ছিল, অথবা বিএনপি জামাত ট্যাগ দিয়ে তাদেরকে সাইডলাইনে রাখা হয়েছে, ইলেকশন ডিউটিতে দেওয়া হয় নাই, তারা চুপচাপ থাকে, বলে যে না ভাই আমরা তো বঞ্চিত ছিলাম, এরকম। আবার অন্যরা আছে কিন্তু যে আপনার চুপ থাকে অথবা বলে যে নির্বাচন তো আসলে করেছে, আমরা তো জানি কিভাবে নির্বাচন হবে, এইরকম আমলাও আছে।
তো সে মনে করে সে 2014-তে একটা নির্বাচন হয়েছে, 2018-তে একটা নির্বাচন হয়েছে, 24-এ হয়েছে, টিক বক্স মোতাবেক তো হয়েছে, বাংলাদেশে নির্বাচন তো হয়েছে। তো এখন আমলাদের এই টিক বক্সের জায়গা থেকে জনগণের একটা চ্যালেঞ্জের কনফিডেন্সের জায়গার ঘাটতি আছে। মানে প্রশাসন, নির্বাচন কমিশন যে জায়গাতে আস্থাবান মনে করছে যে আমরা ভালো নির্বাচন করতে পারবো, কিন্তু জনগণের জায়গা থেকে, রাজনৈতিক দলের জায়গা থেকে সেই নির্বাচনটা হতে পারবে, সেইখানে একটা এই ইন্টার কানেকশনটা হচ্ছে না। এখানে একটা বড় গ্যাপ আছে। এখন এই গ্যাপটা কে অ্যাড্রেস করবে? দিন শেষে গ্যাপটা রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে, প্রশাসনকে অ্যাড্রেস করতে হবে, তারা পারবে। এজন্য গত বছর থেকে আমি পার্সোনালি আপনার ফোরাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছি যে এই নির্বাচন কমিশনকে কোনো না কোনো একটা নির্বাচন করা উচিত। কারণ আমাদের হিস্ট্রিতে শাহাবুদ্দিন আহমেদ অথবা লতিফুর রহমানের, হাবিবুর রহমান শেরির এক্সাম্পল দিয়ে এই কেয়ারটেকারের এক্সাম্পলটা স্যুট করা যাবে না। কারণ বাংলাদেশের হিস্ট্রিতে অন্য কোনো সিচুয়েশনে প্রশাসন, রাষ্ট্রের প্রতিষ্ঠান এরকম ধসে যায় নাই। না, সেক্ষেত্রে অদূত ভাই যে বলছিলেন যে ধসে আসলে এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার 3 মাস অথবা 6 মাসের মধ্যে অত দ্রুততার সাথে নির্বাচন দিলে নির্বাচন কেন্দ্রিক এখন যে সংশয়গুলো তৈরি হচ্ছে এগুলো আর তৈরি হতো না, না। সত্য না, এটার সাথে আমি বিনীতভাবে দ্বিমত করছি। বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যেত। Yes. বাংলাদেশে যে লেভেলের আপনার ইন্ডিয়ান মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, যেই লেভেলে আওয়ামী লীগ টাকা পয়সা ইনভেস্ট করছে, যেই লেভেলে তার চেলা চামুন্ডা টোটাল প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল, এইটা এবং অর্থনীতি যেভাবে ব্রোকেন হয়ে গেছে, দেশের 40টার মতো ব্যাংক রেড জোনে চলে গেছে, এইরকম একটা রিয়েলিটিতে আপনি ইলেকশন করাই জাস্ট মানে বেগার্স বিলিফ Yes. টু ইভেন কনসিভ। তো সেই জায়গাতে ওটা আমি বোধ করি না। ইলেকশন যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি যেভাবে টাইমিং করা হয়েছে, এই কনফিডেন্স বিল্ডিংটা তো পলিটিক্যাল পার্টির ভিতরেও করতে হয়েছে। রাজনৈতিক দলগুলো তো ব্রোকেন হয়ে গেছে গত জি। 16 বছরে, তারা তো পলিটিক্স করতে পারে নাই, তারা ক্ষমতা শেয়ার করতে পারে নাই। তো সেই জায়গাতে টাইমিং এর থেকে বড় জিনিস হচ্ছে এখন এই সময়টা কনফিডেন্স বিল্ডিং এর জন্য খুব দরকার। কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে পার্টিগুলোর মধ্যে, কে কে ডিফিকাল্ট ক্রিয়েট করতে পারে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার আসতেছে, এটা জেনুইনলি আসতেছে। গত 40 বছরের আমার পলিটিক্যাল হিস্ট্রিতে বিএনপি আওয়ামী লীগ তো প্রায় মোটা দাগে সমানে সমান ছিল। আওয়ামী লীগ একটু ব্রুটাল গুন্ডা টাইপের দল, বিএনপি আরো ভদ্র দল। তো তার এই গুন্ডামির লেভেলে কিন্তু একটা ভারসাম্য ছিল। জি। সেখানে এখন যেটা হয়েছে, রাজনৈতিক ভারসাম্য কিন্তু গ্রামে গঞ্জে একেবারে 80 থেকে 20-এ চলে আসছে। মানে তাকে চ্যালেঞ্জ করবার মতো কোনো জায়গায় গ্রামে গঞ্জে লেভেল প্লেইং ফিল্ডে নাই। এবং ওই 20% ফ্রিডমও বিভিন্ন এলাকাতে বড় দলের নেতাকর্মীরা দিতে রাজি না, প্রস্তুত না। তো সেখানে আমাদের মতো যারা উদীয়মান নবীন, যাদের টাকা পয়সা নাই, মাসল নাই, সংগঠন নাই, আমরা তো এই চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছি। তাহলে আমাকে তো প্রশাসনকে আমাকে বলতে হবে যে আমি কিভাবে আস্থাবান হব, কিভাবে বড় রাজনৈতিক দলগুলো আমাকে অ্যাসিওর করবে যে আমি আসলে ফ্রিলি ক্যাম্পেইন করতে সেক্ষেত্রে পারবো। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, আপনি তো নির্বাচন করবেন, সেখানে কি সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ডটা কি তৈরি করার জন্য উদ্যোগ নিচ্ছে? না, নিচ্ছে না। উদ্যোগ নিচ্ছে কারণ না। প্রশাসনের ভিতরে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। একটা হচ্ছে ট্রমা ফ্যাক্টর। একটা বিশাল গোষ্ঠী হচ্ছে আওয়ামী ল্যাসপেন্সারগিরি করেছে, প্রশাসন পুলিশের ভিতরে, ডিসিএসপিদের ভিতরে দোষরিপনা করেছে। তারা মনে করতেছে যে আমরা বেশি ফেয়ার হইতে গিয়ে আবার এক্সপোজড হয়ে যায় কিনা, আমাদেরকে আওয়ামী লীগ বানাই দিবে সবাই মিলে। দ্বিতীয়ত একটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতেছে, তো প্রশাসনের কর্মকর্তারা মনে করতেছে আমার তো ফিউচার ক্যারিয়ার সেভ করতে হবে। আমি এখন একরকম বিপদে আছি, এখন আমি বেশি ফ্রি হইতে গিয়া, ইন্ডিপেন্ডেন্ট হইতে গিয়া, ফেয়ার ইলেকশন করতে গিয়া আমি বিএনপির রোশানলে পড়বো, আমার চাকরি চলে যাবে, আমি ডাম্পিং পোস্টে চলে যাব। এই জন্য তারা যেটা করেছে, বড় দল আকারে তার প্রতি অ্যালাইন্ড হয়ে গেছে। তো এইটা যেটা করতেছে, ছোট দলগুলোকে টেনশনের ভিতরে ফেলে গেছে। জি। তার ভিতরে এই চ্যালেঞ্জের মুখোমুখি আছে যে আসলে নির্বাচনে যখন আমি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো, আমি কল দিলে পরে পুলিশ রেসপন্স করবে কিনা, জি। এই আস্থাটা অর্জন করতে হবে। বেশ, আসলে যেমন ফজল, অসংখ্য ধন্যবাদ। মাওলানা গাজী আতাউর রহমান আসতে চাই। শুরুর আলোচনা আপনি বলছিলেন যে আসলে কেন সংশয়ের জায়গাটা আছে। এই আলোচনার সাথে এই প্রশ্নটা একটু যুক্ত করে আপনার কাছ থেকে শুনতে চাই যে রাজনৈতিক দলগুলো তো সে প্রার্থী দিচ্ছেন, প্রার্থী ঘোষণা করছেন, সে প্রার্থীরা কাজও করছেন। তাহলে এই যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে নির্বাচন হবে, এর প্রেক্ষাপটে যে উদ্যোগগুলো, সেগুলোর প্রতি কি আপনারা বিশ্বাস খুঁজে পাচ্ছেন না? না, আমরা রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের পরে এই 1.5 বছরের বেশি সময় পার হলো, আমরা তো নিয়মতান্ত্রিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন বাকি আমরা যে কারণে আন্দোলনে আছি সেটা হলো যে ফুয়াদ ভাই চমৎকারভাবে বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখনো পর্যন্ত আমরা সেটা দেখছি না, এটা নিশ্চিত হওয়া দরকার। আর এখানে ওয়াদুদ ভাই একটা কথা বলছেন, দ্রুত নির্বাচন হইলে সংকট হইতো না, সব ঠিক হয়ে যেত। দ্রুত নির্বাচন কাদের মাধ্যমে হইতো? বাংলাদেশে তো পুলিশ বাহিনী পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছিল, প্রশাসন বলতে কিছুই ছিল না। তো সেটার জবাব হয়েছে, আলোচনা হয়েছে। তো এখানে এখনো পর্যন্ত যেটা হলো যে আমরা যেন তেন একটা নির্বাচন তো আর দেখতে চাই না। যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি আবার শুধুমাত্র ক্ষমতার হাত বদল হয়, তাহলে তো সেই আগের মতো সেই রাজনীতি দুর্বৃত্তায়ন হবে,
এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে, দলতন্ত্র প্রতিষ্ঠা হবে, তাই না, এবং প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি এগুলো আবার ফিরে আসবে। এবং যেনতেন নির্বাচন যাতে না হয় এজন্যই কিন্তু মানুষ এই গত 17 বছর ত্যাগ কুরবানি দিয়েছে, জীবন দিয়েছে। এখন এই নির্বাচন ব্যবস্থাটা তো শুধু আওয়ামী লীগ ধ্বংস করে নাই, বিগত দিনে তো শুধু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, স্বাধীনতা পরবর্তীতে ক্ষমতায় বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, তারপর আওয়ামী লীগ বেশি সময় ছিল। কম বেশি সবাই কিন্তু দায়ী, কেউই কিন্তু এই নির্বাচন ব্যবস্থাটাকে টেকসই করে নাই। মানে একটা এই যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে এমন একটা ব্যবস্থা কিন্তু কেউই উদ্যোগ নিয়ে তৈরি করে নাই, যে কারণে সবাই কিন্তু সাফার করেছে। মানে যারা আসলে ক্ষমতায় টিকে থাকার জন্য এই প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল রেখেছে, তারাই আবার সেই ফাঁদে পড়েছে। সবার দায়ের কথা বললেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায় কতটুকু ছিল? না, কারণ আমরা আপনাদের দলের ক্ষেত্রে বলা হয় যে আপনারা আওয়ামী লীগের সময় নির্বাচনে অংশ নিয়েছেন, সম্পৃক্ত থেকেছেন, আওয়ামী লীগের প্রশংসা করেছেন। আওয়ামী লীগের সময় আমরা স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছি, এটা সবাই নিয়েছে, তাই না? অতএব আমরা ক্ষমতায় ছিলাম না। অতএব আমাদের বিগত দিনের রাষ্ট্র হিসাবে গড়ে না ওঠার পেছনে দায়ী হলো যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। জি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের জন্য দায়ী হলো যারা বিভিন্ন সময় সরকারে ছিল তারা। অতএব আমরা তো সরকারে ছিলাম না, আমরা সবসময় সরকারের সমালোচনা করেছি, গঠনমূলক রাজনীতি করেছি, এবং আগামীতেও আমরা সেটা করব। এবং আগামীতে জনগণ এখন বিকল্প চায়, কারণ বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের তো দেখেছে, বারবার দেখেছে, এদের পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, এদের নতুন কিছু দেবার না। বিকল্প বলতে আপনারা কি বোঝাতে চান? বিকল্প বলতে জনগণ বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে